হ্যালো, দিস ইজ সিনেমান সাকিব এবং আজকে আমরা কথা বলবো ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ইনসাফ নিয়ে। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে। ইনসাফ সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার, প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মিশেষ সওদাগর এবং আরো অনেকে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিমুদ্দৌলা। সিনেমার গল্পে আমরা দেখতে পাই এটা হচ্ছে যে শহরে নতুন করে অপরাধ বেড়ে গিয়েছে এবং অপরাধগুলো যে স্টাইলে হচ্ছে সেই স্টাইলে আজ থেকে অনেক বছর আগে ইউসুফ নামে একজন গ্যাংস্টার অপরাধগুলো করতো এবং এরপরে সে হুট করে হারিয়ে যায়। পুলিশের রেকর্ডে জানা গেছে যে তাকে নাকি গুলি করে মেরে ফেলা হয়েছিল এবং এরপর থেকে তার কোনো হদিস নেই। তো এত বছর পরে হুট করে একই স্টাইলে কে আবার কোনগুলো করছে, তার মানে কি ইউসুফ ফিরে এসেছে? এই জিনিসটা জানার জন্যই দায়িত্ব দেওয়া হয় এএসপি জাহানকে এবং সেই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং তিনি জানার চেষ্টা করেন যে কে আসলে এই কাজগুলো করছে, আবার কি ইউসুফ ফিরে এসেছে কিনা। তখনই তিনি জানতে পারেন যে সিলেটের কোনো এক অঞ্চলে একজন টিচার রয়েছে, আর্টের টিচার, তার নাম হচ্ছে লাবু মিয়া। তার সাথে চেহারাগত দিক থেকে ইউসুফের খুব মিল রয়েছে। তো লাবু মিয়া কি ইউসুফ, নাকি দুজন যমজ ভাই, নাকি অন্য কেউ এসে এই কাজগুলো করছে, তা নিয়ে গিয়েছে ইনসাফ সিনেমার গল্প। ইনসাফ সিনেমাটি টিজার দেখে আমি যথেষ্ট আগ্রহ বোধ করছিলাম, কারণ শরীফুল রাজা আমার খুব পছন্দের একজন অভিনেতা। তাসনিয়া ফারিনকেও বেশ ভালো লাগে এবং মোশাররফ করিম আবার যেখানে রয়েছেন একটা ক্যামিওতে, তো এই সিনেমার জন্য আগ্রহী না হয়তো উপায় নেই। তার উপর সঞ্জয় সমাদ্দারের বাংলাদেশে প্রথম সিনেমা। এর আগে যদিও তিনি সিনেমা বানিয়েছেন, তবে সেটা কলকাতায় মানুষ জিতের যে সিনেমাটা, বাংলাদেশে তিনি একটা সিনেমা বানাননি। তো আগ্রহ হওয়ার মতো যথেষ্ট রসদ এই সিনেমাতে ছিল। তো টিজার দেখে মোটামুটি বেশ কম্প্যাক্ট মনে হচ্ছিল যে একটা মেইন স্ট্রিম সিনেমা পেতে যাচ্ছি। তো সেই আইডিয়া মাথায় নিয়ে আসলে সিনেমা হলে ঢোকা। তবে সত্যি কথা যদি বলতে চাই, সিনেমাটা সেই অর্থে খুব একটা আমার কাছে ভালো লাগেনি এবং ভালো না লাগার কারণগুলো আমি আস্তে আস্তে ব্যাখ্যা করবো। তবে তার আগে যেগুলো ভালো লেগেছে সেটাকে একটু বলতে চাই। শরীফুল রাজকে বেশ ভালো লেগেছে। শরীফুল রাজ মেইন স্ট্রিম একটা রোলে তিনি আসছেন পরানের পরে এবং সেই ব্যাপারটা বেশ আশাদায়ক এবং আমি মনে করি যে আমাদের মেইন স্ট্রিমে শাকিব খান তো একটা জায়গায় চলে গিয়েছেন, তিনি সুপারস্টার, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, মেগাস্টারও অবশ্যই বলা যায় তাকে। এবং তারপরে আমার কাছে মনে হয় যে আরও অনেক হিরো দরকার এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয় শরীফুল রাজ মোটামুটি সেই জায়গাটা ধরতে পারবেন যদি তিনি এভাবে কাজ করে যান। একজন গ্যাংস্টারের রোলে তিনি যেভাবে পারফর্ম করেছেন বা একজন আর্ট টিচারের রোলে তিনি যেভাবে তার জায়গাগুলো ধরেছেন এবং সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মোটামুটি বিশ্বাসযোগ্যভাবে তিনি বেশিরভাগ জায়গায় মোটামুটি বেশ ভালো মতোই উতরে গেছেন। তাসনিয়া ফারিন এর বাণিজ্যিক সিনেমাতে বলতে গেলে প্রথম মেইন স্ট্রিম সিনেমার প্রথম অভিনয় তার। এর আগে তিনি কলকাতা সিনেমায় অভিনয় করেছেন বা ফাতিমা নামে একটা সিনেমাতে অভিনয় করেছেন। এই ধরনের চরিত্রে তিনি কেমন মানিয়ে যাবেন সেটা দেখার অপেক্ষা ছিলাম, তবে দেখে খুব একটা মন্দ লাগেনি। তাসনিয়া ফারিনের এন্ট্রি সিনটা আমি বলতে চাই, এন্ট্রি সিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই সিনেমাতে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। এই সিনেমার কোর যে কনসেপ্টটা সেটা হচ্ছে মেডিকেল সেক্টরে যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে সরকারি মেডিকেল সেক্টরে ওষুধ বিক্রি করে দেওয়া অবৈধভাবে এবং আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি চলে সেইটা নিয়ে সেই জায়গাটা যে পরিচালক ধরেছেন, এই ব্যাপারটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং মোশাররফ করিমের মুখ থেকে বেশ কিছু ডায়লগ বলেছেন যেটা আমাদের সমাজের বাস্তবতাকে খুব ভালো মতো তুলে ধরে, চিকিৎসা ক্ষেত্রে যেসব দুর্নীতি হচ্ছে সেটাকে ভালো মতো তুলে ধরে। যেমন আমাদের এখানকার মন্ত্রী এমপি যারা আছেন বা মন্ত্রী আমলা যারা আছেন, তারা এই দেশে চিকিৎসা নিয়ে অন্য দেশে চলে যান চিকিৎসা নিতে এবং ফলাফলবশত এই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি নিয়ে তাদের কোনো ধরনের মাথা ঘামানো নেই এবং দিন দিন এই কারণেই অনেক লোক বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। এই ব্যাপারটা এই সিনেমাতে হাইলাইট করা হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই সিনেমায় প্রধান যে ক্যারেক্টার তারা যখন এন্ট্রি নেয়, সেটা আমি ইউসুফ বলি বা এসপি জাহান বলি বা 20 টাকা ডক্টর বলি, মোশাররফ করিমের কথা বলছি, তো তাদের জন্য 3 জনের জন্য আলাদা রকম বিজিএম ডিজাইন করা হয়েছে, যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে এবং যেটা ক্রেডিট অবশ্যই আমি দিতে চাই আরফাত মহসিন নিধিকে। এছাড়া বিশাল একটা আয়োজন, সিনেমাটা বিশাল আয়োজনে নির্মিত হয়েছে, অনেক অনেক লোকেশন, প্রচুর লোকেশন, সিলেটের তামাবিল থেকে শুরু করে আরো অনেক, গাজীপুর থেকে শুরু করে আরো অনেক লোকেশন একটা শুট হয়েছে, যেটা আজকালকার সিনেমায় খুব কমই হয়তো দেখা যায়। এত লোকেশনে গিয়ে শুট করে এটা কিন্তু বেশ প্যারাদায়ক এবং সেই প্যারাটা যে ডিরেক্টর নিয়েছেন বা তার টিম নিয়েছেন সেই ব্যাপারটা আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। এবার যেটা বলতে চাই, সিনেমাতে যে ব্যাপার স্যাপারগুলো ভালো লাগেনি, সিনেমাটা দুর্বল হওয়ার অন্যতম প্রধান দুটো কারণ হচ্ছে সিনেমার চিত্রনাট্য এবং পরিচালনা। এবং এই ব্যাপারটা যদি আসলে হতাশ করে থাকে, সেই সিনেমাতে আসলে সেই অর্থে পজিটিভ বলার মতো কিছু থাকে না। এমন একটা গল্প সিলেক্ট করা হয়েছে যেটা আমার কাছে মনে হয় যে খুব একটা নতুন কিছু অফার করে না, আসলে অনেকটা পুরনো ধাঁচের গল্পই মনে হচ্ছে দেখছি। এর আগে আমরা মান্নার সিনেমাতে এরকম একটা গল্প দেখতাম বা ওই সময়কার যেসব সিনেমা দেখতাম যে একজন ছেলে তার বাবার কোনো একটা অপমানের বদলা নিচ্ছে এবং সেখানে কিছু নতুনত্ব অ্যাড করা হয়েছে, যেমন ছেলেটা বিসিএস দিচ্ছে, বিসিএস ব্যাপার স্যাপার আনা হয়েছে, কিন্তু সেটা দিন শেষে গিয়ে না খুব একটা মানে আপনার বুকে গিয়ে আঘাত করছে না বা সত্যি কথা বলতে গেলে ক্যারেক্টারের জন্য ফিল হচ্ছে না। এই ব্যাপারটা এই পুরো সিনেমা জুড়ে মিস করেছি। সিনেমার শুরুটা কিন্তু খুব একটা খারাপ না, শুরুর দিকে মোটামুটি ভালোই চলছিল, তাসনিয়া ফারিন যেভাবে এন্ট্রি নেন বা এরপরে যে লাবু মিয়ার সাথে তার যেসব ইন্টারেকশন ভালোই যাচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমার কাছে মনে হয় সিনেমাটা অনেক বেশি ফল করে যায়। কারণ সেকেন্ড হাফে গিয়ে একটা ক্যারেক্টার গিয়ে ফ্ল্যাশব্যাকে তার সমস্ত গল্প বলতে শুরু করে এবং সেই জায়গায় তাসনিয়া ফারিন আর করার কিছু থাকে না। তাসনিয়া ফারিনকে শুরুর দিকে যেভাবে
একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ হিসেবে দেখানো হয়েছে, পরে গিয়ে মনে হয় যে তিনি আর পুলিশই নাই, তার কাজ হচ্ছে গিয়ে বসে বসে তার অন্য আরেকজনের গল্প শোনা, এবং এই ব্যাপারটা দর্শক হিসেবে খুব পীড়া দিয়েছে আমাকে। তিনি যে পুলিশ ক্যারেক্টারে অভিনয় করছেন, রাফ অ্যান্ড টাফ তাকে দেখে বোঝা যাচ্ছে, বা তিনি যখন মারামারি করছেন, অ্যাকশন করছেন দেখে মনে হচ্ছে, কিন্তু তিনি যখন অপরাধীকে পেটাচ্ছেন থানার মধ্যে উল্টো করে, তো সেই জায়গা দেখে মনে হচ্ছে সত্যিকারে যে তার আরো অনেক বেশি সময় দেওয়ার দরকার ছিল, কারণ ওইটা কোনো মতে বিশ্বাসযোগ্য লাগছে না সত্যি কথা বলতে গেলে। এবং মনে হচ্ছে যে তিনি যে পেটাচ্ছেন এটা আসলে একদমই মানে মনে হচ্ছে যে খুব মেকি লাগছে অনেকটা, এবং এখানে আরো অনেক সময় দেওয়া দরকার ছিল। আরেকটা ব্যাপার না বললেই নয়, আপনি যখন ফ্ল্যাশব্যাক দেখাচ্ছেন, আমার কাছে মনে হয় ফ্ল্যাশব্যাক যদি সেকেন্ড হাফে অনেক সময় ধরে দেখান, তো তখন আর দর্শক আমি জানি না কতটুকু কানেক্ট করতে পারবে, এবং এই জায়গায় খুব ভালো একটা দুর্বলতা ধরা পড়ে। আপনি একটা সাধারণ গল্প নিতেই পারেন, বা আপনি একটা দেখা গল্প আরেকবার দেখাতে পারেন, কিন্তু উপস্থাপনায় নতুন কিছু থাকতে হবে। এই সিনেমাতে এত বিশাল আয়োজন, এত মারামারি কাটাকাটি দেখানো হচ্ছে, বা একটু তামিল স্টাইলে দেখানো হচ্ছে, ফাইন, সেটা এখন মোটামুটি সবাই করছে, এবং সেটা আমার মেনে নিতে খুব একটা আপত্তি নেই। আমি 500 টাকা দিয়ে হলে যাচ্ছি, কেউ যদি আমাকে 2 ঘন্টার জন্য সেই স্টাইলে কিছু দেখান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই ওয়ার্ল্ডটাকে না বিলিভেবল হতে হবে। কোনো জায়গায় গিয়ে খুব একটা বিলিভেবল মনে হচ্ছে না। কোনো জায়গায় গিয়ে আমি যদি এত বড় সিনেমায় কন্টিনিউটি এরর দেখি, তখন জিনিসটা খুব চোখে লাগে। তাসনিয়া ফারিন একটা সিনে আসছেন একটা গাড়িতে করে, জাস্ট পরের সিনে কাট করে আমরা দেখতে পারি আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। এতবার একটা ভুল কিভাবে থাকলো আমি জানি না। একটা সিনে শরীফুল রাজ একটা বাড়ির সামনে দাঁড়ানো, এবং যে বাড়িটার সামনে দাঁড়ানো বোঝা যাচ্ছে সেটা খুব সস্তা ভিএফএক্স দিয়ে করা, খুব চিপ দেখাচ্ছে, এবং সেই বাড়িটা যখন ব্লাস্ট হয়, বা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি যখন ব্লাস্ট হয়, সেটা দেখতে খুবই চিপ লাগছে, এবং পুরো সিনেমা জুড়ে এরকম চিপ ব্লাস্টের সিনেমা অনেক বেশি। আমার কথা হচ্ছে যদি ব্লাস্ট ঠিকঠাক মতো করা না যায়, সেক্ষেত্রে অন্যভাবে দেখানো যেতে পারে, বা এই জায়গায় যদি একটু বাজেটটা যদি দেওয়া যেত, লোকেশনে বাজেট যদি এই জায়গায় বাজেটটা বেশি দেওয়া যেত, আমার কাছে মনে হয় সেটা দেখতে আরও বেশি ফ্রুটফুল হতো, আরও বেশি ভালো লাগতো। তো আমি যখন মেইন স্ট্রিম সিনেমা দেখতে আসছি, আমি যদি এরকম ভুলগুলো দেখি, তখন সেটা খুবই চোখে লাগে, বিশেষ করে যখন অন্যান্য কন্টেম্পোরারি সিনেমাগুলো অনেক বেশি ভালো করছে মেকিংয়ের দিক থেকে। এই ব্যাপারটা আমার কাছে মনে অনেক ভালো লাগে। মিশেল সওদাগর এই সিনেমাতে মোটামুটি বিনোদন দিয়েছেন, তবে সিনেমার শেষের দিকে গিয়ে তার সাথে যখন হিরোর একটা এনকাউন্টার হচ্ছে, সেই এনকাউন্টারের জন্য আমি যতটা আগ্রহ নিয়ে বসে থাকার কথা, সেই আগ্রহটা কাজ করছে না, এবং সেই সিনটাও সিনেমাতে যখন হিরো আর ভিলেন যখন মুখোমুখি হচ্ছে, মানে সেটা যতটা আপনি আগ্রহ নিয়ে বসে দেখবেন, বা সেটা যতটা টাসেল হওয়ার কথা, শক্ত টাসেল হওয়ার কথা, দিন শেষে সেটা কিন্তু আসলে অতটা লাগছে না, এবং এই জায়গায় খামতি ধরা পড়ে চিত্রনাট্য এবং আপনার পরিচালনা। মনে রাখার মতো ডায়লগ খুব একটা নেই, 2-1টা হয়তো আছে। আমি শাহিন, সুশীল শাহিন, বাসা নিকেতন, এটা হয়তো মজা দিচ্ছে, বা কিছু একটা জায়গায় যখন বাবা ছেলে যখন একটা ইমোশনাল সিন আছে, যখন ফুলকপির বড়া যখন ভেজে দিচ্ছে, ওই একটা সিন একটু ইমোশনাল লেগেছিল, কিন্তু মনে রাখার মতো সিনটা খুবই কম। এবং এই প্রতিটা জায়গায় আমার কাছে মনে হয় যে চিত্রনাট্য এবং পরিচালনার দুর্বলতাটাই ধরা পড়ে। এবং একটা ক্যারেক্টার যখন শুরুর দিকে আপনি যখন বিল্ড আপ করছেন, তাকে একটা স্পেস দিচ্ছেন, এবং সেকেন্ড হাফে গিয়ে আপনি শুধুমাত্র তার মুখ থেকে তার গল্পই শুনে যাচ্ছেন, তো তখন আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে দর্শক আগ্রহটা হারিয়ে ফেলে। মোশাররফ করিমের মতো অভিনেতাকে আনা হয়েছে, তবে খুব কম সময়ের জন্য। আমি ভেবেছিলাম যে তিনি হয়তো আরেকটু বেশি সময়ের জন্য থাকবেন, তবে সিনেমা 2 ঘন্টা চলে গেছে, তখন যদি তাকে আনা হয়, এবং তিনি যে কার্যকলাপগুলো করছেন সেগুলো কেন করছেন, সেই উত্তরগুলো যদি পরবর্তী ইউনিভার্সের জন্য, ঠিক তাই, শুধুমাত্র রায়হান রাফি ইউনিভার্স বানাচ্ছেন না, সঞ্জয় সমাদ্দার বানাচ্ছেন, এবং সেই ইউনিভার্সের জন্য আপনার প্রশ্ন উত্তরগুলো তোলা থাকে, তখন সেটা অনেকটাই দৃষ্টিকটু মনে হয়। আপনি একটা ইউনিভার্স যখন বানাচ্ছেন, সেই ইউনিভার্সের পরে সিনেমা দেখার আগ্রহ এজন্যই থাকবে যদি এই ইউনিভার্সে এমন কিছু আপনি দেন যেটা দেখার আগ্রহ থাকে। সেটা যে একদম নেই সেটা না, একদম শেষে গিয়ে একটা সিন আছে, একজন অভিনেতা, জনপ্রিয় একজন অভিনেতা খুব ভালো একটা ক্যামিও দিয়েছেন, কিন্তু সেটাই একমাত্র যথেষ্ট না এই ইউনিভার্সের পরবর্তী সিনেমা দেখার জন্য। এই সিনেমাতে আয়োজন অনেক ছিল, বোঝা যাচ্ছে যে অনেক কিছু করার চেষ্টা ছিল, কিন্তু দিন শেষে কোথাও গিয়ে সেটা মিসিং হয়ে গেছে, এবং সেটা দর্শক হিসেবে খুব হতাশবোধী হয়। কারণ যখন আপনি শরীফুল রাজের মতো অভিনেতাকে নিয়েছেন, বা তাসনিয়া ফারিন যিনি নাটক থেকে এসেছেন, তিনি চাচ্ছেন যে সিনেমাতে নিয়মিত হতে, মোশাররফ করিমকে আপনি নিয়েছেন, তখন কোথাও গিয়ে আপনি যদি দিন শেষে কাজে লাগাতে না পারেন, দিন শেষে আপনি অনেক আয়োজন করলেন, তো তখন আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা দিন শেষে কোথাও গিয়ে হতাশই করে। তো এই ছিল ইনসাফ নিয়ে বলতে গেলে আমার মোটামুটি মন্তব্য। সিনেমাটা দেখতে পারেন আপনারা চাইলে, আপনারা যারা দেখেছেন আপনারা আপনাদের অনুভূতি জানাতে পারেন, তবে আমি দেখে খুব একটা আসলে পছন্দ করতে পারিনি। অভিনেতারা অনেক চেষ্টা করেছেন, তবে দিন শেষে যদি চিত্রনাট্যের বুনট আলগা হয়ে যায়, এবং পরিচালনা কোথাও গিয়ে যদি খুব একটা ভালো না হয়, বরং এর আগের যে সিনেমাটা পরিচালক যেটা কলকাতায় করছে মানুষ, আমি সেটাকে পরিচালনার দিক থেকে এগিয়ে রাখবো, তো তখন আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে হতাশ হই। তবে আশা করবো যে এই সিনেমাতে যা যা ভুল করেছেন সেখান থেকে সঞ্জয় সমাদ্দার শিক্ষা নিয়ে তার পরবর্তী সিনেমাতে সেটা ঠিকঠাক করবেন। নাজিমুদ্দৌলা অন্যান্য সিনেমাতে যে ধরনের স্ক্রিপ্ট লেখেন, আমি যদি সুরঙ্গ, আমার কাছে মনে হয় যে এর চেয়ে অনেক বেটার ছিল, বা কমার্শিয়াল অনেক বেশি ভায়াবল ছিল, তবে তার কাছ থেকে আরো বেটার স্ক্রিপ্ট আশা করি আসলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এদের শিক্ষা নেওয়া উচিত। শুধুমাত্র তত্ত্ব কথা না বলে, আপনি মোশাররফ করিমের মুখ থেকে আপনি মেডিকেল সেক্টরের দুর্নীতি নিয়ে অনেক তত্ত্ব কথা বললেন, সেই ব্যাপার স্যাপারগুলো অনেক আরোপিত লাগে, দিন শেষে সেগুলো খুব একটা কনভিন্সিং লাগে না, বিশ্বাসযোগ্য লাগে না, যদি না আপনি পুরো সিনেমাতে সেটা ছাপ রাখতে পারেন। তো এই ছিল আমার মন্তব্য। আপনারা যারা আপনাদের মন্তব্য জানাতে পারেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।